Recording in progress. সবাই মিউট করে হ্যাঁ দেওয়া আছে, আপনি কথা বলেন। জি দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচিব। টক অফ দ্য কান্ট্রি, কান্ট্রি অফ দ্য টক। আজকের সাম্প্রতিক ভাবনা আলোচ্য বিষয় ভারত বাংলা দিল্লি, ঢাকা দিল্লির নতুন সম্পর্কের সমীকরণ এবং তিস্তা পদ্মা বিষয় নিয়ে, পাশাপাশি বাংলাদেশে বড় মাত্রায় কোরবানির একটা ধর্মীয় এবং অর্থনৈতিক গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে এবারের কোরবানির অর্থনৈতিক এবং ধর্মীয় অর্থনৈতিক দিক থেকে এই বর্তমান সময় গুরুত্বটা কি ধরনের গুরুত্ব বহন করবে, এ বিষয় নিয়ে কথা বলবার জন্য যুক্ত হয়েছেন ডক্টর কাজী মনিরুজ্জামান, এবং কিছুক্ষণের মধ্যে আমি ডক্টর এস এম রহমান তনু এবং অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যারকে পাচ্ছি। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যালো ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনি আপনি ভিডিওটা ক্লিয়ার করে নেন। আপনি মিউটে আছেন, আপনি মিউটে আছেন, মিউটে। না, মিউটে নাই, ক্লিয়ার করেছি। আমি এরপরে অ্যাডভোকেট এ কে বদরুল স্যার, আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নিন। আমি মিউটে নাই, বলেন। আচ্ছা, পাশাপাশি আমি আমি শুরু করতে যাচ্ছি। আজকে বিশেষ করে তখন দিন ছাপিয়ে দেয় বাংলাদেশি অধিকারী জনগণের আকাঙ্ক্ষা জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় সকলের শোনা যাবে না কিছু। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শোনা যাচ্ছে না, ভাইব্রেশন। বিএনপি সরকার জনাব তার মাননীয় প্রধান তারেক রহমান উত্তরাঞ্চলে যে বলছেন যে 16 জেলাকে আমি রক্ষা করব, উত্তরাঞ্চলে কৃষি সম্পদ রক্ষা করব এবং তিস্তা বাদ এবার যে কোনো মূল্যে আমরা করব, পদ্মা ব্যারেজও আমরা ইনশাল্লাহ জনগণকে সারপ্রাইজ দিব। সেক্ষেত্রে আপনি পূর্বে দেখছেন চীন অ্যাডভান্স চলে দিল্লি আগে ঠেকিয়ে রাখতো, কারণ ফ্যাসিবাদী গভর্নমেন্ট তারা বাংলাদেশের থেকে দিল্লির স্বার্থ প্রতিনিধিত্ব করতো, দিল্লির স্বার্থকে তারা দেখতো, বাংলাদেশকে তারা ধারণ করতো না। এবং আপনার পাশাপাশি এই আলোচনার পাশাপাশি 2020 সালে পার্লামেন্টে শেখ হাসিনা বারবার বলছেন খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, জিয়া খুনি, এই খুনের বিচার বাংলার মাটিতে হবে। কিন্তু জনগণ সেটা রিয়াক্ট করে দেখিয়ে দিয়েছেন যে কাদের খুনের বিচার কে করে। এবং 2022 সালে আপনার ডেইলি স্টার পত্রিকা একটা নিউজও করেছিল। তো বিশেষ করে এই যে দিল্লির আমাদের থামিয়ে দেওয়ার সমীকরণ, পাশাপাশি যিনি বলতেন খুনি, আজকে তিনি উল্টা তার করা আইনে তিনি কাঠ গড়ায়।
এই দুটো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার অবস্থান থেকে, ডক্টর কাজী মনিরুজ্জামান? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন পরবর্তী দেখবেন তাদেরকেও জানাচ্ছি সালাম, এবং আমার সাথে যে আলোচক আছেন তাকেও ধন্যবাদ। আপনারা জানেন যে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা একটা কথা স্পষ্টভাবে জেনে এসেছি যে ভারত কখনো আমাদের ভালো চায় না, এবং তারা এমন একটা দেশ খুবই স্বার্থপর, যার কারণে তাদের পাশে যে সকল দেশ আছে কোনো দেশই ভারতকে পছন্দ করে না। এক হিসেবে বলা যায় শত্রুতা মনোভাব নিয়ে ভারত সকল দেশের সাথে কাজ করে যাচ্ছেন, সেটা নেপাল হোক, ভুটান হোক, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, সকল দেশের সাথে। তাই আমাদের দেশে স্বাধীনতার সময় কিছু ভূমিকা রাখলেও তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশকে তাদের আধিপত্য বিস্তার করবে এবং তাদের গোলাম করে রাখবে। সেইটা আমরা দেখেছি পরবর্তীতে যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি একেবারে হুঙ্কার দিয়েছেন, এবং এই ভারতের দ্বারা যে মানুষ নিষ্পেষিত হবে অন্য অন্য রাষ্ট্রগুলো, সেই জন্য উনি সার্ক গঠন করেছিলেন এবং এই সার্কের মাধ্যমে চিন্তা করেছিলেন যে ছোট ছোট রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ থাকবে, ভারত কিছুই করতে পারবে না। এর পরবর্তীতে আজকের প্রেক্ষাপটে আপনার কিছু কিছু দল আছে তারা শুধুমাত্র বিরোধিতার খাতিরে তর্ক বিতর্ক করে, বলে যে তারেক রহমান মুসলেকা দিয়ে ভারতে আসছে, এইটা করছে ওইটা করছে, অথচ আপনারা দেখেছেন যে তারেক সাহেব বাংলাদেশে আসার 2 দিন আগে বিবিসি একটা সাক্ষাৎকার নিয়েছিলেন যে আপনি যদি রাষ্ট্রপ্রধান হন তাহলে ভারতের সাথে আপনার কি ধরনের সম্পর্ক হবে। উনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমি যদি রাষ্ট্রপ্রধান হই তাহলে প্রথমেই আমি ভারতের সাথে পানির হিস্সা বুঝে নিব। পরে বলছে দ্বিতীয়ত এই ফেলানির মতো কোনো লাশ কাঁটাতারে ঝুলে থাকতে পারবে না, কোনো অপরাধী হলে তাকে গ্রেপ্তার করবে, কিন্তু এইভাবে নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, এটা হবে না। বলছে তৃতীয়ত যত অসম চুক্তি আসছে সেই অসম চুক্তি বাতিল করে আমার দেশের স্বার্থ থাকবে, তাদের দেশের স্বার্থ থাকবে। পরবর্তীতে কিন্তু অনেক কথা বলল। আজকে আপনারা স্পষ্ট দেখেছেন যে আমাদের পদ্মা ব্যারেজ এটা স্পষ্ট করেছে যে ভারতকে তোয়াক্কা করতেছে না, এমনকি তিস্তা বাঁধ এবং অন্য অন্য যে বিষয়গুলো আমরা দেখেছেন যে পাকিস্তানের সাথে সমরস্ত্র আমরা যে চুক্তি করেছি প্রশিক্ষণ নিয়ে, আমরা কিন্তু ভারতের সাথে করিনি। এরপরে আপনার চায়নার সাথে অনেক বিষয় আছে যে চায়না বিশ্বে হয়তোবা অল্প দিনের মধ্যেই তারাই প্রধান হবেন। আমেরিকাও চায়নারকে তোয়াজ করতেছেন এবং নিজেরা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, আসলে যে আলোচনা বা যে সমঝোতা হয়নি সেটাও বিবৃতি দিচ্ছেন। আবার দেখেছেন যে রাশিয়ারও প্রতিনিধি এসেছেন। তাই চায়না বাংলাদেশের ভালো বন্ধু এবং তারা সবসময় আমাদের পাশে আছে। তার চাইতেও আমার কাছে মনে হচ্ছে সারা বিশ্বে চায়না এখন বর্তমানে জালিমের বিপক্ষে, জুলুমকে সে মানতেছে না এবং যারা মজলুম তাদের পাশে আছে। এইটা হচ্ছে আমাদের এই প্রেক্ষাপট। অবশ্যই যদি বিএনপি সরকার থাকে তারেক রহমান তার সবকিছু দেশের স্বার্থের জন্য করবে, এখানে ভারতকে কোনো তোয়াক্কা করবে না। এরপর আপনি বলেছেন যে একটা দেশে একটা স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারী ছিল, এই কোর্ট সেই কোর্ট, যার প্রেডিকেট ছিল সেই ব্যক্তি শেখ হাসিনা। তিনি বারবার বিভিন্ন রকম বিএনপিকে বলতো, এমনকি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকার বলতেন এবং তাদেরকে বিচার করবে, এটা করবে ওইটা করবে। কিন্তু আমরা power button ni आगे सकते हैं। যে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে শেখ হাসিনা কতটুকু রাইট ছিল, শেখ হাসিনা কতটুকু সঠিক ছিল। এবং আমার কাছে ওনার পাতানো আদালত, আমি বলবো না এইটা, আদালতে অবশ্যই যে অপরাধ করবে তার অপরাধের বিচার, গণতান্ত্রিক দল গণতান্ত্রিক বিচার চায়, গণতান্ত্রিক বিচার ছাড়া অন্য ধরনের বিচার আমরা চাই না। তাই এই বাংলাদেশে যে অন্যায় করবে, অপরাধ করবে, তার পরিচয় হচ্ছে সে অপরাধী, সে খুনি, সে ধর্ষক। সেই হিসাবেই বাংলাদেশের মাটিতে যারা যারা অপরাধ, অর্থ পাচার এবং বাংলাদেশে গণহত্যা করেছে তাদের এই বাংলার মাটিতে বিচার হবে এবং সেই বিচারের বাইরে শেখ হাসিনা থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাই
আজকে উনি যেটা বলেছে সেটা অবশ্যই মানুষ দেখেছে, সেটা ছিল মিথ্যা, অসত্য এবং এটা জালিমের মতো একটা অবস্থান। আজকে যেটা এটা সত্য, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনা কিভাবে নির্মমভাবে মানুষকে আয়নাঘরে নিয়েছে। আমি 3বার ডিজিএফআই আমাকে তুলে নিয়েছে, যেটা আগে আয়নাঘর, রিমান্ড করেছে, আমাদেরকে গুলি করেছে, আমাদেরকে জেলে নিয়েছে, আমাদের বাক শক্তি হরণ করেছে। এরকম স্বৈরাচার পৃথিবীতে মনে হয় আর ছিল না। সেই জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মহান আল্লাহ তাআলাই তার উপর গজব নামিয়ে দিয়েছিলেন এবং এই গজব আরো চলবে। এবং বাংলাদেশে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে হয়, অবশ্যই শেখ হাসিনা আমার মনে হয় সেখানে রাজনীতিতে কোনোভাবে কোনোদিন থাকতে পারবে না এবং তার বিচার বাংলাদেশের মাটিতে হবে। তাই আমি মনে করি যে সে যে বড় বড় কথা বলেছে, আমরা সেই বড় বড় কথা বলতে চাই না। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি তারেক রহমান, তিনি কিন্তু আপনারা দেখেছেন যে এই আমরা যে ভোট দিয়েছিলাম, আমাদের আঙ্গুলে একটা ভোটের কালির দাগ দিয়েছিল, সেই কালির দাগ শুকাতে না শুকাতেই তিনি যে ইশতেহার দিয়েছিলেন নির্বাচনী, সেই ইশতেহার বাস্তবায়ন করা শুরু করেছেন। আপনারা দেখেছেন আপনার 3 দিনের মধ্যে আপনার কৃষকদের 10,000 টাকা ঋণ মৌকুব করার কথা ছিল, করে দিয়েছেন। আপনার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন শুরু করেছে এবং আপনার যেখানেই অপরাধ অল্প সময়ের মধ্যে সেখানে গ্রেপ্তার হচ্ছে। এমনকি উনি ক্ষমতায় আসার পরে একটা অপকর্মের বিচার হয়তোবা কিছু সময় লাগবে, কিন্তু গ্রেপ্তার হয়নি এরকম নেই। আপনারা দেখেছেন। তারপরেও বিরোধিতার খাতিরে কিছু আজকে যে বিরোধী দল আছে তারা বিরোধিতা করতেছে। আমি বলবো যে আপনারা, আমরা মনিরুজ্জামান, আপনি থাকুন, আপনি আরো 2জন বিশিষ্ট ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন। ডক্টর এএসএম রহমান হালিম তনু, উনি যুক্ত হচ্ছেন, এবং ডক্টর অধ্যাপক এবং সিনিয়র অ্যাডভোকেট, বাংলা সুপ্রিম কোর্ট খ্যাতিমান লেখক অনারেবল অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার যুক্ত হয়েছেন। আমি অ্যাডভোকেট এ কে এম বদরুল স্যার, আমি আপনাকে চাচ্ছি স্যার। জি বলেন, সাথী বলেন। প্রাদেশিক চেতনা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। জি, আমি যা বুঝতে পারছি, যেসব উদ্বেগের কথা এখন বলা হয়েছে তার একটা প্রধান হলো ভারত বাংলাদেশ সম্পর্ক এবং ভারত বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে সাম্প্রতিককালে আপনার যে সীমান্তে উত্তেজনা, আমরা দেখেছি যে দুই পক্ষের মধ্যে বচসা হয়েছে। আমাদের সীমান্তবর্তী এলাকার দেশপ্রেমিক জনতা তারা বেরিয়ে এসছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই বিএসএফ তারা পিছু হটতে বাধ্য হয়েছে, কারণ তাদের নৈতিক অবস্থান নাই। তারা হামলা করতে আসে, আমাদের এলাকায় খুঁটি কাটতে আসে, তো সেখানে তাদের তো পিছিয়ে যেতেই হবে। আগের বক্তা তারেক রহমানের অঙ্গীকারের কথা বলে বিবিসির সে সাক্ষাৎকার আমি দেখেছি যে সীমান্তটাকে একটা সীমান্তের যে ফেলানি লাশ ঝুলিয়ে রাখা, সীমান্তে এপার থেকে ওপারে মানুষ ধরে নিয়ে যাওয়া, খুন করে ফেলা, গুম করে ফেলা, এগুলো একটা গুরুত্ব দিয়েছেন। পানির হিস্সা 54টা অভিন্ন নদী, একটা চুক্তি আছে, বাকিগুলোর ব্যাপারে আমাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। টিপাই মুখের নিয়ে পানি অনেক গড়িয়ে গেছে। এগুলো খুবই ভারতের আচরণ সৎ প্রতিবেশীর সুলভ নয় এবং
বাংলাদেশ আমদানি রপ্তানি, আমরা তাদের ওখান থেকে প্রচুর আমদানি করি, কিন্তু বিনিময়ে ভারতের আমদানির পরিমাণ খুবই সীমিত এবং তাদের ট্যারিফ, শুল্ক বাধা, ট্যারিফ বাধা। আপনি শুধু তো ট্রাম্পেরটা দেখেন, ভারত বাংলাদেশের ট্যারিফ বাধা, আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশি পণ্য ভারতে ঢোকা না ঢোকার জন্য কী কী ব্যবস্থা তারা নিয়েছে। ফলশ্রুতিতে আপনি তো সম্পর্ক, ভালোবাসা, লেনদেনের বিষয়, আপনি দিবেন নিবেন না, তাই না? দিল্লিতে আমরা একটা ছোটোখাটো সভায় বসেছিলাম ঘরোয়াভাবে। আমাকে তারা বলছিলেন, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, যে মোদিজি এবং হাসিনাজির তো সম্পর্ক খুব ভালো, আপনি দুই দেশের সম্পর্ক কি মনে করেন? তা আমি তাদের প্রশ্ন করেছিলাম যে আমাদের কয়টা চ্যানেল ভারতে দেখা যায়? অনেক চিন্তা ভাবনা করে বলে একটাও দেখা যায় না। বলে আর তোমাদের? বললো আমরা দুর্জানি সব দেখা যায়। বলে এই হলো আমাদের সম্পর্ক। কোনোভাবেই Recording in progress. আমাদের ভারতের সাথে হচ্ছে রাজনীতিটা হবে, কূটনীতিটা হবে এড়িয়ে চলা যতখানি সম্ভব, পাশ কাটিয়ে চলা যতখানি সম্ভব, এবং গায়ে পড়ে ঝগড়া না বাঁধানো। কিন্তু যদি আমাদের সীমান্তে বিজেপিকে উস্কানি দেওয়া হয়, বাঙালিদের ধরে নিয়ে মারা হয় বাংলাদেশের নাগরিকদের, তার তো জবাব দিতেই হবে। তার জবাব দিতে হয়তো একটা প্রতিবেশীর সাথে আমরা ঝগড়াটে মনোভাব, খুবই অ্যাগ্রেসিভ মনোভাবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ ভারত রেসপন্সিভ না, অনেক ইলিশ আমরা পাঠাইছি, কলকাতায় পাঠাইছি, দিল্লিতে পাঠাইছি, আমরা কিন্তু এই ইলিশের কোনো প্রতিদান পাইনি। অনেক পাঠাইছি, আমরা করিডোর দিলাম, আপনার স্থলপথে দিলাম, জলপথে করিডোর ডিসি চালু আছে। আমরা না কোনো টুল পাচ্ছি, না কোনো আমরা বেনিফিট পাচ্ছি সেখান থেকে। সেজন্য তাছাড়া গ্লোবালি ভারত নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ইরান যুক্তরাষ্ট্র দুতিয়ালি করছে কিন্তু পাকিস্তান, অথচ সিআইএ এবং ইসরায়েলের নেসেট তারা কিন্তু খুব ঘনিষ্ঠভাবে, মাসাদ ঘনিষ্ঠভাবে কাজ করে। তো ফলে ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে খুবই সতর্কতামূলক সম্পর্ক। দায়িত্বশীল রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা আমাদের স্বার্থটা দেখবো, যেটা তারেক রহমান বলেছেন, স্বার্থ দেখব। এরা এই যে দলটা এখন আছে, এরা একটা উন্মাদের দল, এরা বলে যে যারা গরু জবাই করবে তাদের মাটিতে পুঁতে ফেলবে। এই উন্মাদদের শাকনারাইয়ে কোনো লাভ নেই। ওদের মতো ওদের থাকতে দিলে আমি মনে করি খুব দ্রুত ভারতে নরেন্দ্র মোদীকে নির্বাচনে হারান যাবে না। সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম অভ্যুত্থানের মাধ্যমে নরেন্দ্র মোদীকে সরবে না। এই জন্য যে কংগ্রেসের যোগ্য নেতৃত্ব আসে নাই, মমতাকে ফেলে দিছে, কেজরিওয়ালকে দিল্লি থেকে ফেলে দিছে। এই সামগ্রিক ব্যাপারে তার আত্মবিশ্বাস বেড়ে গেছে, সে থাকতে চাইবে। এবং ভারতে একটা অভ্যুত্থান, এবং সেটি সে অভ্যুত্থানের মধ্যে ভারতে এগুচ্ছে। কোটি কোটি মুসলমানের দেশে আপনি গরু জবাই বন্ধ করে দিবেন, মসজিদকে মন্দির বানাবেন, খুব বেশি দিন কিন্তু এগুলা চলবে বলে মনে হয় না আমার কাছে। ভারত কোনো শিক্ষা নেয় নাই। তাদের নেতারা যে ধর্মনিরপেক্ষ নীতি দিয়েছিলেন, এটা বিভিন্ন ধর্মের দেশ হিসেবে সেটাই ছিল তাদের জন্য সবচেয়ে ভালো একটা বাতাবরণ। সেটার বাইরে এসে ভারত দক্ষিণ পূর্বে এসে তার কোনো বন্ধু নাই। ইরানের সাথে সে চারবার পোর্টে ইরান তাদেরকে দিছিল লিজ বেসিসে, ইরানের সাথে গাদ্দারি করছে। ভারতীয় গোয়েন্দারা ইরানে বসে ড্রোন বানাইয়া ইরানিদের মারছে। সো দিস ইজ দেয়ার কন্ডাক্ট অ্যান্ড ক্যারেক্টার আর কি। এর জন্য ভারত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অর্থনৈতিক কারণে চীনের সাথে আমাদের মৈত্রী বন্ধন জোরদার করতে, যুক্তরাষ্ট্রের সাথেও মারামারিতে যাওয়া যাবে না। আমাদের গার্মেন্টস এক্সপোর্টটা কিন্তু চীনের দিকে না, যুক্তরাষ্ট্রের দিকে। খুব হিসাব করে পা ফেলতে হবে। বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক ক্ষেত্রে এরকম না যে আমি একজন বন্ধু চয়েস করলে পারবো। আমার গার্মেন্টসের জন্য বন্ধু লাগবে, আমার গার্মেন্টস মার্কেটিং করতে হবে, আমার তেল লাগবে, আমার ধরেন যে আপনার প্রযুক্তি লাগবে,
এবং যে ধরেন প্রচুর অর্থায়ন দরকার বাংলাদেশে, আমাদের তো প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক ঘাটতি আছে বাংলাদেশে। তো সেই তুলনায় মনে করি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য সোভিয়েত রাশিয়া খুব বড় ফ্যাক্টর না, পুরো আণবিক প্রকল্প বাদ দিলে বাংলাদেশ খুব বড় ফ্যাক্টর। যুক্তরাষ্ট্র এবং চীন, পাকিস্তান তার সফল পররাষ্ট্রনীতি ওই দুই দেশের মধ্যে দুতিয়ালি করতেছে এবং টিকে আছে, দুই দেশের সাথে সম্পর্ক ভালো। এখান থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে এবং বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হবে। ভারতের মতো বিশ্বাসযোগ্যতা হারাইলে কিন্তু বন্ধুত্ব ঠিক থাকবে না। চীনের সাথে যুক্তরাষ্ট্রের সাথে একটা ভারসাম্য আমাদের ধরে রাখতে হবে। তো আমি মনে করি যে এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে আয়তনের পার্থক্য আছে, জনসংখ্যার পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে ভাবমূর্তি বাংলাদেশের বেশি আমি মনে করি। আমাদের যত লোক শান্তিরক্ষা বাহিনীতে আছে, আর্মি, নেভি, এয়ারফোর্সে, ভারতকে এইভাবে কেউ বিশ্বাস করে না। সাথী শুনতে পাচ্ছি না। হালিম কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা বলুন। হ্যাঁ, তো আমি আমি আরেকটা কথা যেটা বলতে চাই যে আমাদের এখানে সাম্প্রতিককাল, অতি সম্প্রতি আমাদের এখানে যে আপনার ধরনের Recording in progress. নিষ্ঠুরতার প্ররোচনা দেয়, সেগুলোর ব্যাপারে আমাদের খুব সিলেক্টিভ হওয়া দরকার। স্কুলে আমি দেখলাম আজকে এটা মসজিদের ইমামের ব্যাপারে দর্শনের অভিযোগ আসছে। এটা আমাদের ধর্মীয় নেতাদের খুব ভালো করে দেখা উচিত। ওনারা যে এখন মানে একেবারে সরাসরি রাজনীতিতে ইনভলভ হয়, এত মনোযোগ দিচ্ছেন, কিন্তু ওনাদের বিরুদ্ধে কিন্তু এই যে অভিযোগ আসতেছে। শুনেন, আলেমদের কেন রিসোর্টে পাওয়া যাবে কেন? আলেম কোনো খারাপ কাজ না হোক, ভালো কাজ হোক, রিসোর্টে কেন আলেমদের পাওয়া যাবে? আলেমরা কেন আপনার মনে করেন যে এই ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় অন্যান্য অভিযোগ আমি দেখতে, এটা খুব কঠোরভাবে বন্ধ করা উচিত। আজকে আলেমদের কাছ থেকে এই ব্যাপারে সমাধান আসতে হবে। প্রতিটা মসজিদে খুতবায় এই আগামী একটা শুক্রবার বলা উচিত যে আমাদের যে আমাদের সম্ভ্রম রক্ষা করার নারী, এটা খুব বড়। বাচ্চাদের সচেতন থাকা উচিত, তাদের চিন্তার জগৎ সম্পর্কে ধারণা থাকা উচিত। শহরে কিছুটা হলেও গ্রামাঞ্চলে কতখানি মিথস্ক্রিয়া পরিবারের সাথে, ছেলেমেয়ের সাথে মা বাবার আছে, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সর্বত্র কিন্তু এটা অসুবিধা। এবং আপনার যারা শত্রু, তাদের যে রাজনৈতিক আগ্রাসন সেটা দেখা যায়, তাদের যে অর্থনৈতিক বৈরিতা সেটাও দেখা যায়, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন দেখা যায় না। আপনি হঠাৎ করে দেখবেন আপনার মানে আব্রু নাই, আপনি খোলাসা হয়ে গেছেন, উদম হয়ে গেছেন। আপনি হঠাৎ করে দেখবেন আপনার ছেলে আপনার কথা শুনে না। আপনি হঠাৎ করে দেখবেন শিক্ষকের প্রতি ছাত্রের সম্মানবোধ নাই, কেউ না। এটা তো কারণ টিচার্স আর দি গার্ডিয়ানস অফ সিভিলাইজেশন, শিক্ষকরা সভ্যতার অভিভাবক। তা আমার এখানে টিচার স্টুডেন্ট রিলেশন, আপনি যে মব হয়েছে জুলাইয়ের পরে, এই মবটা কি? অনেক কালপিট শিক্ষক ছিলেন এই সময়, অনেক জায়গায় অনেক শিক্ষক সীমা লঙ্ঘন করেছেন। তারপরে যেভাবে শিক্ষকদের চড়া হয়েছে, এটা তো শিক্ষকদের যে নৈতিক শক্তি সেটা তো কমে গেছে। আজকে ডাকসুর লিডারদের পাওয়ার তো বিসির চেয়ে বেশি, তাদের পাওয়ার বিসির থেকে বেশি। তাদের এখন বিয়ে করতে হবে, তাদের এখন রাজনৈতিক দল করতে হবে, তাদের এখন মেয়রে দাঁড়াইতে হবে। কে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা সাংস্কৃতিক আবহ, একটা সুন্দর পরিবেশ, সুষ্ঠু পরিবেশ কি করলো এই ডাকসুর চাকরি রাখছো? তাদের কেউ আপত্তিকর কথাবার্তা বলতেছে, আমি কোনো আশার আলো দেখতে পাই না। তবুও রামিসার যে বিচারটা,
এটা যে প্রধানমন্ত্রীর একটা অঙ্গীকার, এবং তারেক রহমান নিয়ে অনেকে অনেক কথা বলবে, আমি যেটা দেখছি সে যেটা বলে করে ফেলে, শুরু করে দেয়। এটা আগে হয় নাই আমাদের এখানে। আমাদের এখানে রাজনীতিবিদরা যেটা বলতো সাধারণত করতো না, করতো যেটা বলতো না। এটা তারেক সাহেবের ক্ষেত্রে হয় নাই। উনি বলছেন, আজকে দেখলাম চার্জশিট দিয়া দিছে, চার্জশিট দিয়া দিছে। আমি একজন সর্বোচ্চ পর্যায়ের আইন কর্মকর্তার সাথে আমার সকালে আলাপ হয়েছে, এবং তিনি বলছেন যে আমরা ছুটির মধ্যে চালানোর জন্য বিচারকের ছুটি বাতিল করে আমরা এটা 7 দিনের মধ্যে দেওয়ার একটা চেষ্টা করব। এটাই দরকার। এটা একটা বার্তা যে তুমি ধর্ষণ করে নিষ্ঠুরভাবে হত্যা করে তুমি পার পাবা না, তোমাকে পরিণতির মুখোমুখি হতো। এবং তোমরা যারা আসো এরকম চিন্তা করো, তারাও বুঝে রাখো ভবিষ্যতে এই দিন তোমাদেরও আসবে। এই বার্তা আসলে একসময় এসিড সন্ত্রাস চেয়ে গেছিল সারা দেশ। আলহামদুলিল্লাহ এটা অনেক কমছে, এই প্রবণতাটা অনেকটা কমছে। আর আমি মনে করি এই 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 পদ্ধতিতে আমাদের আগে আসতে হবে, কিন্তু সর্বত্র এই নৈতিকতা, মূল্যবোধের যে অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, সেটা কিন্তু আলোচনায় আনতে হবে। এবং এই নৈতিকতার অবক্ষয়ের ব্যাপারে আমাদের উঠতি তরুণ যারা রাজনীতিতে অনিবিজ্ঞ, একটা জুলাই বিপ্লব করে যারা আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, এই যে বেফাস কথাবার্তা, তাদের মেয়েরা, তাদের ছেলেরা, এদেরকে কিন্তু লাগাম বাঁধতে হবে। তোমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, তোমরা ভবিষ্যতে মন্ত্রী হবে, তোমরা নিজেদের গ্রহণযোগ্য করো। এগুলো কিন্তু বাড়াচ্ছে এইসব কাণ্ডের পিছনে। এই সুবিধাটা করছে, আমরা কিছুই করি নাই, অথচ ওই সময় আমাদের ত্যাগ স্বীকার। আজকে এই যুবক শ্রেণী অসাধ্য সাধনের পরে আকাশে ওড়া ঠিক না, লাগামহীন কথা বলা ঠিক না। এই লাগামহীন কথা বলা রাজনীতির মান নামাই দিচ্ছে। আপনি হাসিনাকে তাড়াইছেন, কিন্তু হাসিনার যে অন্যায্য, অশ্লীল, অরুচিকর কথাবার্তা, সেটা তো আপনি নিয়ে আনিছেন। এখান থেকে আমাদের বেরোতে হবে। এগুলো কিন্তু নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে। জি সাচ্ছি। হালিম, আমি সাচিকে শুনতে পাই না। হ্যাঁ সাচি ভাই, আপনার কথা আপনার শোনা যাচ্ছে না। আপনি ক্লোজ করেন, এখানে টাইম শেষ কিন্তু ক্লোজ করেন। 15 মিনিট পরে আবার আপনি দিব। অন্য অন্য জায়গায় ফ্লোর দিতে বলেন। সাচি ভাই কিছু শোনা যাচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না সাচি ভাই। না, আপনার কথাটা শোনা যাচ্ছে না। কেটে যাচ্ছে, শুধু কেটে